সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পালস হেলথ কেয়ার সার্ভিসের নিয়মিত আয়োজন আজকের পালস সেশনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আল শাহরিয়ার রাহাত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আমাদের দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় 1,20,00,000। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে 2045 সাল নাগাদ এর সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 1.5 কোটিতে। দর্শক, আজকের পর্বে আপনাদের জানাবো ডায়াবেটিসের কিছু প্রাথমিক বিষয় এবং আলোচনা করব এর সতর্কতা নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন অত্যন্ত পরিচিত মুখ ডক্টর ঈশিতা বিশ্বাস, সহকারী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল। এরই সাথে তিনি কর্মরত আছেন কনসালটেন্ট আসগর আলী হসপিটাল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে আমন্ত্রণ ওয়ালাইকুম জানাচ্ছি পালস হেলথ কেয়ার সার্ভিসের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। পালস হেলথ কেয়ার সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলার জন্য। জি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে যেহেতু আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব, এই সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটি কিন্তু জানাতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ম্যাম, প্রথমেই আপনার কাছে জানতে চাইব ডায়াবেটিক্সকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এবং এর কি কি ধরন রয়েছে অথবা কি কি টাইপস রয়েছে ডায়াবেটিক্স। আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন, যেটা হচ্ছে আসলে ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি বা কমন ভাষায় যদি বলি এর ডেফিনেশনটা কি। আমি দর্শকদের বোঝার সুবিধার্থে বলি, আমাদের দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোনের নাম হচ্ছে ইনসুলিন, যেটা আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে আসে। কোনো কারণে যদি আমাদের শরীরে এই ইনসুলিনের পরিমাণটা কমে যায় অথবা রিলিজ হচ্ছে কিন্তু সে ঠিক মতো কাজ করতে পারছে না, তার ফলে আমাদের যেটা হয়, রক্তে ব্লাড গ্লুকোজের পরিমাণটা বা শর্করার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে রক্তে যেই ব্লাড গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণটা বেড়ে গেল, এটাকেই সাধারণত আমরা বলি ডায়াবেটিস বা বাংলায় বহুমূত্র রোগ। কি কি ধরন রয়েছে ম্যাডাম, সেটি যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আচ্ছা, ডায়াবেটিস মূলত আসলে টাইপ 1 আছে, টাইপ 2 আছে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে, আর কিছু স্পেশাল বা আনকমন কিন্তু আসলে যেই কারণে ডায়াবেটিস হয়ে থাকে এর মধ্যে একটি আছে হরমোনাল কারণ বা এন্ডোক্রাইন কজ। যেমন তার মধ্যে আছে কুশিং সিনড্রোম, তারপর হচ্ছে কুশিং সিনড্রোম আছে, তারপর হচ্ছে ফিওক্রোমোসাইটোমা আছে, অ্যাক্রোমেগালি আছে। হ্যাঁ, তো কিছু হরমোনাল অসুখের জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে। অনেক সময় দেখি কিছু ড্রাগ ইনডিউস ডায়াবেটিসও কিন্তু হয়। যেমন অনেক দিন ধরে যদি কেউ স্টেরয়েড খায়, থায়াজিডায়োটিক্স খায়, কিছু কিছু ড্রাগস এর কারণেও কিন্তু আসলে ডায়াবেটিস হতে পারে। এছাড়া আমি যে বললাম যে একটি গুরুত্বপূর্ণ একটি অর্গ্যানের নাম হচ্ছে অগ্ন্যাশয় অথবা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের যদি কোনো অসুখ হয়, যেমন প্যানক্রিয়াটাইটিস অথবা প্যানক্রিয়াটিক কার্সিনোমা, অথবা কোনো কারণে যদি এই প্যানক্রিয়াটেক্টমি করা হয়, তাহলেও কিন্তু একটি মানুষের ডায়াবেটিস হতে পারে। আর কিছু আছে কিছু আনকমন কজ, যেমন জেনেটিক কিছু ডিসঅর্ডার বা মিউটেশনের জন্য অনেক সময় ডায়াবেটিস হয়ে থাকে। তবে মূলত আমাদের দেশে টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল ডায়াবেটিস এগুলোই আসলে খুবই কমন পরিচিত একটি নাম। জি, ডায়াবেটিক্সের দুইটি প্রধান ধরন সম্পর্কে ম্যাম আপনি আমাদের তথ্য দিলেন, টাইপ 1 এবং টাইপ 2। এখন আপনার কাছে জানতে চাইব এই ডায়াবেটিক্স হওয়ার কারণগুলো কি কি অথবা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে কারা রয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে আমি ১ম এ বললাম যে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে কিন্তু আমাদের দেশে যে ডায়াবেটিস রয়েছে তার মধ্যে 95% ই কিন্তু টাইপ 2। এখন তাহলে কি সবার ডায়াবেটিস হতে পারে? না। একটা তো সবার ডায়াবেটিস, মানে একটা তো পসিবিলিটি আছে, কিন্তু তারপরও কিছু পেশেন্ট থাকে যারা ঝুঁকির মধ্যে বা যাদের ডায়াবেটিসটা হতে পারে। এর জন্য তাদের একটু এক্সট্রা সচেতন হতে হবে। তাহলে এই গ্রুপের পিপল কারা? একটা হচ্ছে যাদের ফ্যামিলিতে যাদের ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে, যেমন ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, মা, বাবা, দাদা, নানি, চাচা, মামা, যদি ফ্যামিলিতে কারো ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাদের কিন্তু একটা ডায়াবেটিসের সাথে কিন্তু একটা জেনেটিক অ্যাসোসিয়েশন রয়েছে।
এছাড়া অনেক সময় দেখা গেছে যে খুবই ওবেসিটি মানে এত ওয়েট গেইন করেছে বা দেখা যায় তার বিএমআই অনেক বেশি। ওবেসিটির সাথে এবং ওয়েট এর সাথে দেখা যায় ওয়েট বাড়ার সাথে, সাথে ডায়াবেটিস হওয়ার প্রবণতাও কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং যারা অনেক বেশি ওভারওয়েট, এছাড়া যাদের হাইপারটেনশন আছে, হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, তারপর ফিমেলদের এখন একটি কমন ওষুধ সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাদের ক্ষেত্রেও দেখা যায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা থাকে। যাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকে যেমন জেস্টেশনাল ডায়াবেটিস, এটা যে দেখা যায় প্রেগনেন্সির পরে কিন্তু আবার এই ডায়াবেটিসটা ফিরে আসতে পারে। অথবা কোনো বেবির মার যদি যখন সে ইন্ট্রাইউটেরাইন লাইফে ছিল তখন যদি মা জেস্টেশনাল ডায়াবেটিস যেই মার ছিল সেই বাচ্চারও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তাহলে এরাই আসলে দেখা যায় এদের একটা ডায়াবেটিস হওয়ার প্রবণতা কিন্তু এদের মধ্যে অন্যান্য গ্রুপের থেকে এদের রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি থাকে। জি। একটি বিষয় ম্যাম আপনার কাছে জানতে চাই। আমরা একটা সময় দেখতাম যে ডায়াবেটিক্স রোগটি মানেই হচ্ছে 40 ঊর্ধ্ব বয়সের লোকদের। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই বয়স সীমাটি কিন্তু অনেকটা কমে এসেছে এবং কম বয়স্ক অথবা অপ্রাপ্ত বয়স্ক রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। এর পিছনে কারণগুলো কি, কি হতে পারে? অথবা এর পিছনে আচ্ছা, কারণ কি, কি রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটা সময় কিন্তু সবাই মনে করতো যে ডায়াবেটিস হচ্ছে বুড়োদের অসুখ। বয়স হবে হয়তোবা আমাদের বডিতে ইনসুলিনের পরিমাণটা কমে যাবে দেন ডায়াবেটিস হবে। সেটা হতে পারে আফটার 55, মোর দ্যান 60। কিন্তু এখন কিন্তু তার সিনারিওটা একটু উল্টোই আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বেশ ইয়াং ডায়াবেটিস পাচ্ছি। যেটা আমরা টাইপ 2 ইউজুয়ালি ধরতাম যে মোর দ্যান 40 তে আমরা পাবো। কিন্তু এখন দেখা যায় মোর দ্যান 30, 35 এও কিন্তু আমরা একটা ডায়াবেটিস পাচ্ছি। এটা আমার আমার প্লাস হচ্ছে বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতে যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের নগরায়নের ফলে যেটা হচ্ছে আমাদের কায়িক পরিশ্রম করার যে ক্যাপাসিটি বা কায়িক পরিশ্রম করাটা একদমই আসলে কমে গিয়েছে। আমাদের এক্সারসাইজ করা, আমাদের খেলাধুলা এগুলা কিন্তু আমাদের নগর জীবনে নাই বললেই চলে। আমরা সারাক্ষণই ব্যস্ত থাকছি আসলে মোবাইল নিয়ে, ট্যাব নিয়ে, তারপর হচ্ছে ল্যাপটপ নিয়ে। কিন্তু যেটা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো একদমই নাই, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। আমরা দিন, দিন কিন্তু আমাদের ফাস্ট ফুডের সাথে আমরা খুবই used to হয়ে যাচ্ছি। আমরা খুব ক্যালোরি আমাদের এই জেনারেশনটা দেখা যাচ্ছে ক্যালোরি যুক্ত খাবারের প্রতি খুব বেশি আগ্রহী হয়ে পড়ছে। প্রসেসড ফুড, প্রিজারভেটিভস এই সমস্ত স্ট্রেস, ডিপ্রেশন দেখা যাচ্ছে ঘুম মানে সারাটা রাত জেগে হয়তোবা কাজ করছে। এই সমস্ত প্রাত্যহিক জীবনের একটা ইনডিসিপ্লিন লাইফ, অবেসিটি এটা আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে খুব প্রচন্ড ওয়েট গেইন করা। এই সমস্ত কারণে কিন্তু ইয়াং ডায়াবেটিস স্পেশালি টাইপ 2 ডায়াবেটিসই পাচ্ছে। পরিমাণটা কিন্তু মানে পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে যেটা আগের তুলনায়। এটা খুবই একটি উদ্বেগজনক বলে আমার কাছে মনে হয়। দর্শক, আপনারা নিশ্চয়ই ম্যামের কথা শুনতে পেলেন। আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সতর্কতা। ম্যাম, লক্ষণগুলো সাধারণত কি, কি প্রকাশ পায় ডায়াবেটিসের ক্ষেত্রে এবং টাইপ 2 এবং টাইপ 1 এর ক্ষেত্রে কি লক্ষণগুলোর কোনো তারতম্য অথবা পার্থক্য রয়েছে কি? আচ্ছা। যেটা ১ম এই বলি আসলে ডায়াবেটিস কিন্তু অনেক সময় দেখা যায় লক্ষণ নিয়েও আমাদের কাছে আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হয়তোবা এমনি অন্য একটা কারণে এসেছে। তখন আমরা রুটিন টেস্ট করলাম। দেখা গেল যে তার ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি। তো আমাদেরকে একটু জানতে হবে যে টিপিক্যাল কি, কি সিম্পটম বা কি, কি উপসর্গ থাকলে আমরা অবশ্যই দেরি না করে আমরা ডায়াবেটিস চেকটা করে ফেলবো। ১ম এ যদি আমরা বলি সেটা হচ্ছে গলা শুকায় যাওয়া। বা মনে হবে কি আমার গলাটা শুকায় যাচ্ছে। বারবার বাথরুমে যাওয়া মানে বারবার পেশাব হওয়া। এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি পলিউরিয়া, পলিডিপ্সিয়া। ওজনটা কমে যাওয়া, অতিরিক্ত টায়ার্ড লাগা। আগে কোনো জায়গায় কেটে গেলে হয়তোবা খুব তাড়াতাড়ি সেটা সেরে যেত। কিন্তু এখন হয়তোবা কেটে যাচ্ছে কিন্তু আমার ঘাটা তাড়াতাড়ি শুকাচ্ছে না। ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় রিকারেন্ট ইউটিআই বা রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন বা ফিমেল অর্গান গুলাতে ইনফেকশন বারবার হওয়া, মেজাজটা একটু খিটখিটে থাকা, দুর্বলতা, খুবই উইকনেস। এই সমস্ত সাধারণত ক্লাসিক্যাল সিম্পটমই আমরা ব্লাড সুগার বেড়ে গেলে বা ডায়াবেটিস হলে সাধারণত পেশেন্ট আমাদের কাছে এই ধরনের উপসর্গ নিয়েই সাধারণত এসে থাকে। যেহেতু ডায়াবেটিক্স বিষয়টি হলো রক্তে বর্ধিত শর্করা অথবা গ্লুকোজের পরিমাণ, ম্যাম আপনার কাছে জানতে চাইবো এই মাত্রাটি আসলে কত হতে হবে এবং কিভাবে আমরা ডায়াবেটিক্স নির্ণয় করব?
আচ্ছা, এটা অবশ্যই যে ডায়াবেটিসটা আসলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ব্লাড সুগার কত বেশি হলে? এটা মূলত আসলে আমরা ল্যাবরেটরিতে বা ইয়েতে গিয়ে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখি। প্রথমত আমরা খালি পেটে যেটাকে আমরা বলি ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এটাকে আমাদের চেক করতে হবে এবং এটা কত বেশি হলে সাধারণত 7 মিলিমোল পার লিটারের বেশি হলে আমরা মানে ফাস্টিং হতে হবে 7 এর বেশি এবং 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ আমরা এটাকে বলি ওডিটিটি বা গ্লুকোজ টলারেন্স টেস্ট। একটা পেশেন্টকে যদি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে যদি আমি টেস্ট করি, সেটা যদি মোর দ্যান 11.1 মিলিমোল বা লিটারের বেশি হয়, তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলবো। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পর আসলে রোগীদের একটি ট্রিটমেন্টের বিষয় থাকে যে কোন রোগীরা আসলে মুখে ওষুধ খেতে পারবেন, মুখে ডায়াবেটিক্সের ওষুধ খেতে পারবেন এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োজন হয়, সেই বিষয়টি যদি আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, এই যে প্রশ্নটা বললেন না যে ডায়াবেটিসের জন্য কি কি মানে ওষুধ অ্যাভেলেবেল, একটা হচ্ছে মুখে খাওয়ার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস বলি, আর একটাকে জি। আমরা বলি ইনসুলিন। এখন কোন পেশেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটার জন্য কিন্তু কিছু ফ্যাক্টর আসলে আমরা দেখি। একটা হচ্ছে মূলত আসলে পেশেন্স ফ্যাক্টর, যেমন ডায়াবেটিসটা আসলে কোন ধরনের ডায়াবেটিস, এই যে প্রথমে আমরা আলোচনা করলাম এটা কি টাইপ 1 নাকি এটা টাইপ 2। যদি টাইপ 1 আমরা ধরেই নিই, মানে আমরা বুঝতে পারি এটা পেশেন্টের এজ, পেশেন্টের সিমটম সবকিছু দেখে যদি টাইপ 1 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট ইনসুলিনে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু ওরাল অ্যান্টি ডায়াবেটিকের কোনো ভুল নাই। কিন্তু যাদের ক্ষেত্রে টাইপ 2, তাদের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর দেখে আসলে আমরা নির্ণয় করি যে আমরা আসলে এখন কোন ড্রাগসে যাব। একটা হচ্ছে পেশেন্টের এজ, পেশেন্টের ওয়েট, পেশেন্টেরটাকে আমার ওয়েট মেইনটেনিং ড্রাগস দিতে হবে নাকি ওয়েট লুজিং ড্রাগস দিতে হবে, তার কোমরবিড কন্ডিশন, অলরেডি তার জটিলতা শুরু হয়ে গিয়েছে কিনা, তার আইএসডি মানে হার্টের সমস্যা আছে কিনা, তার কিডনিতে সমস্যা আছে কিনা, তার লিভারে অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগীদের সাথে ফ্যাটি লিভার বা এইচজিপিটি বেশি থাকে। এরকম এই ধরনের আনুষঙ্গিক আর কি আছে। তারপর তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কত। অনেক সময় দেখা যায় ব্লাড গ্লুকোজ লেভেলটা এত বেশি বেড়ে যায় যে 16, 17, 20 পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে ব্লাড সুগারটা অনেক সময় ইনসুলিন দিয়ে নিয়ে দেন আমাদের কিন্তু ওরাল অ্যান্টি ডায়াবেটিকে যেতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট একটা অ্যাকুট ইমার্জেন্সি নিয়ে আমার হাসপাতালে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওরাল অ্যান্টি ডায়াবেটিক আমরা ইউজ করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিনটা আমাদের ড্রাগ অফ চয়েস। আসলে একটা পেশেন্টের জন্য কোন ড্রাগসের সুইটেবল হবে, একজন চিকিৎসক অনেকগুলা প্যারামিটার, অনেকগুলা ইন্ডিকেটেড দেখেই আমরা আসলে ডিসিশন নেই যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর হিম অর হিজ। তবে মনে রাখতে হবে ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, বিশেষ করে টাইপ 2 এর ক্ষেত্রে শুরুতে অনেক সময় আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিক শুরু করলেও একসময় অনেক সময় দেখা যায় ইনসুলিনের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে আমাদের ইনসুলিনে সুইচ করতে হয়। তবে দর্শকদের জন্য বলি এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ ইনসুলিনের ব্যাপারে অনেকে আসলে খুব ভয় পেয়ে যায়। ইনসুলিন কিন্তু ডায়াবেটিক রোগীর একটি ভালো বন্ধু, এভাবেই আসলে সবার দেখা উচিত। আর ড্রাগস চয়েসটা আসলে চিকিৎসকের উপর এবং পেশেন্টসের কিছু ফ্যাক্টরের উপরে আসলে নির্ভর করে আমরা কার ক্ষেত্রে কি ড্রাগস দিলে ব্লাড সুগারটা খুবই সুন্দরভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। জি। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে আহ, দীর্ঘমেয়াদী কিছু জটিলতা আমরা দেখতে পাই। এ পর্যায়ে ম্যাম আপনার কাছে আমি জানতে চাইবো যে জটিলতাগুলো কি কি দেখা দেয় ডায়াবেটিক আচ্ছা, পেশেন্ট। এটাই যে ডায়াবেটিস হলে কেন আমাদের অ্যাওয়ার হতে হবে, কেন আমাদের সতর্ক হতে হবে, কেন আমাদের সচেতন হতে হবে। বিকজ আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ অর্গানকে কিন্তু আমাদের ডায়াবেটিস টার্গেট করে। এই জন্য ডায়াবেটিসটাকে কিন্তু আসলে আমি অনেক সময় আমার পেশেন্টদের বলি এটা কিন্তু সাইলেন্ট কিলার। অনেক সময় ডায়াবেটিস 14-15 হয়ে বসে রয়েছে কিন্তু পেশেন্ট এসে বলে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কেন ডায়াবেটিস আমার কন্ট্রোল করা দরকার। তখন পেশেন্টদের বলি যে ডায়াবেটিস সমস্যাটাই হচ্ছে এখন আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু আপনার অনেক কিছু জটিলতা হতে পারে। যেমন আমি যদি প্রথমেই বলি আমার চোখ, আমাদের চোখ হচ্ছে অসম্ভব একটা ভাইটাল অর্গান। সুতরাং এই চোখকে কিন্তু এফেক্ট করে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ইভেন একটা মানুষের কিন্তু দৃষ্টিশক্তিও কেড়ে নিতে পারে।
ডায়াবেটিস। সুতরাং জীবনে আসলে চোখ দিয়ে কিছু দেখতে না পারার কষ্ট একমাত্র তারাই বুঝে। সুতরাং আমাদের চোখের অর্গান যেন এফেক্ট না হয়, এটার জন্য ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আমাদের ব্রেনে যদি আসি, স্ট্রোক যেটাকে আমরা বলি আ আ কি বলে বিকলাঙ্গ বা ডিসএবিলিটির একটা কারণ, নিউরোলজিক্যাল ডিজিজ এর স্ট্রোকের একটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ কিন্তু এই ডায়াবেটিস। আমি যদি হার্টে আসি, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, হার্ট ফেইলিউর থেকে শুরু করে, হার্টের যে পাম্পিং ক্ষমতা কিন্তু এই ডায়াবেটিস যদি অনেক দিন ধরে আনকন্ট্রোল থাকে সেটা হতে পারে। আমাদের কিডনি বিকল হতে পারে। ইভেন আমাদের অনেক সময় দেখা যায় আমাদের পায়ে বিভিন্ন ধরনের ফুট আলসার বা ফুটে মানে ঘা হতে পারে এবং অনেক সময় কিন্তু এর জন্য আমাদের পাও কেটে ফেলতে হয় বা আমাদের অ্যাম্পুটেশনও যেতে হতে পারে। সো ডায়াবেটিস ইটসেলফ কিন্তু অনেক ধরনের জটিলতা, দীর্ঘমেয়াদী একটি জটিলতার সাথে জড়িত থাকে। সুতরাং এটার জন্যই আসলে আমাদের ডায়াবেটিস রোগীদের অনেক বেশি সতর্ক বা সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো ম্যাডাম, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আপনি কি কি ধরনের উপদেশ দিয়ে থাকেন? আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো আসলে ডায়াবেটিস রোগীদের প্রথমেই কিন্তু তাদেরকে সচেতন হতে হবে। প্রথমেই যদি আমি একদম ডিপ্রেশন হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। একটা ডায়াবেটিক পেশেন্ট এবং একটি নন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু একই রকম জীবনযাপন করতে পারে যদি তার ডায়াবেটিস বা ব্লাড সুগারটা তার বডিতে কন্ট্রোল করতে পারে। তো পেশেন্টস এডুকেশন একটা খুব বড় দরকার। মানে আমার ডায়াবেটিস হয়েছে, আমার কি কি করতে হবে, কি কি করলে আমি ভালো থাকতে পারবো, সেটা হচ্ছে আমার পেশেন্টকে জানাতে হবে। তো প্রথমে আমরা বলে থাকি যে আমরা আসলে 3D আমরা ফলো করি। একটা হচ্ছে মানে ডিসিপ্লিন ইন দ্য লাইফ। ডায়াবেটিক পেশেন্টদের অবশ্যই একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলার মধ্যে তাদের জীবনকে নিয়ে আসতে হবে। ২ নাম্বার হচ্ছে ডায়েট। তাদের একটা সুষম খাদ্যাভ্যাস, তাদের কি, কি খেতে হবে, কোন খাবারে তাদের ক্ষতি হতে পারে, কোন খাবার তারা কম খাবে, তাদের কত ক্যালোরি তাদের জন্য মেইনটেইন করতে হবে, সেগুলার ব্যাপারে তাদেরকে জানতে হবে। ৩য় হচ্ছে ড্রাগস। এখন ৪র্থ বলে স্লিপ। ঘুমও কিন্তু একটা ডায়াবেটিসের জন্য একটা ট্রিটমেন্ট হিসাবে এড হয়েছে। তো পেশেন্টদের যেটা আমি বলি সেটা হচ্ছে আপনাদের শৃঙ্খলার মধ্যে তাকে রেগুলার হাঁটতে হবে। এটলিস্ট ৩০ মিনিট করে ডেইলি যদি হাঁটতে পারে সেটা খুবই ভালো। যদি ৩০ মিনিট প্রতিদিন না পারে, যেহেতু আমাদের একটি ব্যস্ত জীবন আমাদের কাটাতে হয়, তাহলে এটলিস্ট সপ্তাহে ৫ দিন হলেও যেন ৩০ মিনিট করে ১৫০ মিনিট সে রেগুলার হাঁটে। তবে সময়টা অনেক সময় আসলে এখন বলি যে যখন আপনি সময় পাবেন। নির্দিষ্ট একটি টাইমে হাঁটতে পারলে ভালো হয়, কিন্তু আসলে অনেক সময় সেটা হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনার জন্য যেই সময়টা সুইটেবল হবে আপনি সেই সময়টা হেঁটে নিবেন। হাঁটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট অংশ একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য। এরপরে যদি আমি বলি তার ডায়েটের ব্যাপারে আমরা যেটা বলি একটু সুষম খাদ্য অভ্যাস। আমাদের খাবারের টেবিলে আসলে কি, কি থাকে? যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন শর্করা জাতীয় খাবার। এটা কিন্তু ডায়াবেটিক রোগীদের একটু কম খেতে হবে। কারণ হচ্ছে যে মানে অনেক বেশি ভাত খাওয়া, অনেক বেশি রুটি খাওয়া, মিষ্টি জাতীয় খাবার এগুলাতে কিন্তু ডায়াবেটিস বাড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। সুতরাং শর্করা খাবারের ব্যাপারে, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারের ব্যাপারে, মিষ্টি জাতীয় খাবারের ব্যাপারে যদি না খেতে পারে সবচেয়ে ভালো, বা খেলেও মানে এটার অবশ্যই একটা পরিমাণ হিসাব করে। যেমন আমার প্রতিদিনের ক্যালোরি কত? সাধারণত ফিমেলদের ক্ষেত্রে বলি ১২০০ থেকে মানে অ্যাপ্রক্সিমেট একটা ১২০০ থেকে ১৪০০ কিলো ক্যালোরি, আর মেয়েদের ক্ষেত্রে ১৬০০ থেকে ১৮০০ কিলো ক্যালোরি। এই খাদ্যের মধ্যে এই ক্যালোরিটা একটু হিসাব করে খাওয়া। তারপর হচ্ছে প্রোটিনটা মাছ, মাংস আমাদের প্রতিদিন আমাদের খাবারের টেবিলে রাখা। তারপর হচ্ছে আমাদের শাক, সবজি, ফল, মূল, দুধ সর্বোপরি একটা ব্যালেন্সড খাবার। এটা তার ডায়েট চার্টের মধ্যে আছে কিনা। আর হচ্ছে অতিরিক্ত যেটা বললাম মিষ্টি জাতীয় খাবারটা কম থাকাই ভালো বা না থাকলে আরো ভালো। তারপর হচ্ছে তার কোন ড্রাগসটা রেগুলার খাবে। একটা হচ্ছে তার চিকিৎসকের পরামর্শ কিন্তু রেগুলার নিতে হবে তাকে। এবং ডায়াবেটিসটা কত হলে সে বুঝবে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে। এটা কিন্তু খুব জানাটা খুব দরকার একজন ডায়াবেটিক পেশেন্টের। অনেকে মনে করে আমি একবার ডাক্তারের কাছে গিয়েছি, আমি একটা ওষুধ খাচ্ছি, ব্যাস ওটাই সারা জীবন চলতে থাকে। তাতে তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি আনকন্ট্রোলে আছে এটা আসলে সে জানতে পারে না।
তাকে অবশ্যই জানতে হবে যে ব্লাড সুগার কত থাকলে সে বুঝবে যে তার ডায়াবেটিস কন্ট্রোল, তার দীর্ঘমেয়াদী জটিলতা হবে না। যেমন সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে একটা টার্গেট দিয়ে দিই। যদি আপনি দেখেন খালি পেটে বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ 6 থেকে 7 থাকে, অথবা খাওয়ার 2 ঘন্টা পরে আপনার 8 থেকে 9 থাকে, তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। আর যদি দেখেন যে না এর বেশি হয়ে যাচ্ছে বা এর চেয়ে কম হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি কিন্তু দেরি না করে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর রেগুলার আপনাকে কিন্তু একটা চেক আপের মধ্যে আসতে হবে। রেগুলার আপনার চিকিৎসকের সাথে আপনার একটা যোগাযোগ কন্টিনিউ করতে হবে। আপনার কোনো অর্গান ইনভলভমেন্ট হচ্ছে কিনা বা আর্লিয়ার যেন আপনি সেটা বুঝতে পারেন। এই জন্য ইয়ারলি কিছু টেস্ট আছে, যেমন আমরা লিপিড প্রোফাইলটা দেখি, আমরা ইসিজি দেখি, আমরা ইকো দেখি, সিরাম ক্রিয়েটিনিন দেখি, ইউরিনারিমিটা চেক করি, আমরা চোখ আইটা দেখি তার চোখ ঠিক আছে কিনা। সুতরাং এই যে দেখতে হবে যে ডায়াবেটিসের সাথে তার দীর্ঘমেয়াদী জটিলতা হচ্ছে কিনা, এগুলো কিন্তু একটা পেশেন্টকে রেগুলার একটা পরীক্ষার মধ্যে থাকতে হবে। তো আমি মূলত আমার ডায়াবেটিক পেশেন্ট গুলাকে এভাবেই বলে থাকি যে এটাকে আপনি একটা পার্ট অফ লাইফ করে নেবেন, এবং এটাকে খুব সিম্পলি যদি আপনি মেনে নেন, তাহলে কিন্তু আপনি একটা একদমই সম্পূর্ণ সুস্থ একজন নর্মাল মানুষ যেভাবে তার জীবনযাপন করতে পারে, আপনিও সেই ক্ষেত্রে পারবেন। একটি বিষয় ম্যাম আপনার সাথে শেয়ার করতে চাই। আপনি ব্লাড সুগার মেইনটেইন অথবা ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথাটা বললেন। আমাদের দেশে কিন্তু ম্যাডাম বেশ কিছু গবেষণা প্রকাশিত হয়েছে, যার মধ্যে দেখা গিয়েছে 80% ডায়াবেটিক রোগী কিন্তু তার ব্লাড সুগার লেভেল অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এই বিষয়টির সাথে কি ম্যাডাম আপনি একমত? না, আমি যে প্রথমেই বললাম অবশ্যই একমত। কারণ আমাদের হাইপারটেনশন, ডায়াবেটিস যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে, এগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেথ রেটের কারণ। এবং দেখা যাচ্ছে প্রতি সেকেন্ডে একজন করে কিন্তু ডায়াবেটিক রোগী বিশ্বে, বাংলাদেশ সহ বিশ্বে কিন্তু ডায়াগনোসিস হচ্ছে। ফলে এটার পরিমাণ কিন্তু দিন দিন এত বেড়ে যাচ্ছে যে বলা যায় এটা একটা আরেকটা মহামারীর মতো। সুতরাং অবশ্যই এই যে ডায়াবেটিস হলে, এবং অনেকে জানেও না, 50% পেশেন্ট জানেই না যে তার ডায়াবেটিস আছে। সুতরাং এই যে রেগুলার একটু ব্লাড সুগার কন্ট্রোল করা, এবং তার ব্লাড সুগারটা কন্ট্রোলে আছে কিনা, এখন কিন্তু সেলফ মনিটরিংটা খুব ইজি। তাকে যে সবসময় ল্যাবেই যেতে হবে, তাকে যে সবসময় ডাক্তারের কাছে যেতে হবে তা না কিন্তু। তো বাসায় কিন্তু একটা গ্লুকোমিটার অবশ্যই রাখতে হবে। একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য গ্লুকোমিটার হচ্ছে একদম ম্যান্ডেটরি, এবং এটার দামও কিন্তু এখন অনেক বেশি না। 900 থেকে 1000-1200-র মধ্যে কিন্তু একটা গ্লুকোমিটার পাওয়া যায়। সুতরাং এই গ্লুকোমিটারটা অবশ্যই যেন বাসায় থাকে। মাঝে মাঝে হয়তো বা সপ্তাহে প্রতিদিন দেখতে হবে তা না, সপ্তাহে 1 দিন 2 দিন পরে আমার খালি পেটে ব্লাড সুগারটা কত থাকে, খাওয়ার 2 ঘন্টা পরে কত থাকে, যদি দেখেন পরপর কয়েকটা রিডিংই বেড়ে যাচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এই যে ডায়াবেটিক ওষুধগুলো কিন্তু অনেক সময় যেটাকে বলে অ্যাডজাস্ট করতে হয়, কখনো বাড়াতে হয়, কখনো কমাতে হয়। এটা কিন্তু টোটালটা চিকিৎসকের এর উপরে নির্ভর করে যে আপনার এখন কতটুকু দিতে হবে, কতটুকু দিতে হবে না। তো এই সমস্যার জন্য, এই যে ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল না থাকার জন্য কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী জটিলতা রোগী, যেমন ক্রনিক কিডনি ডিজিজ রোগী, হার্ট ফেলিউরের রোগী, আমাদের স্ট্রোকের রোগী, এগুলো কিন্তু আমাদের জন্য একটা মানে বেড়েই চলছে। কিন্তু যদি আমরা ডায়াবেটিসটাকে ওয়েল কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী জটিলতাকে কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবো। দীর্ঘমেয়াদী ডিসাবিলিটি বা দীর্ঘমেয়াদী একটা পেশেন্টের যে কষ্ট, সেটা অর্থনৈতিক হতে পারে, ফিজিক্যালি হতে পারে, এগুলো কিন্তু অনেক কিছুই প্রিভেন্ট করা যায় যদি আমি আর্লি ডায়াবেটিসটা কন্ট্রোল করি। তো ডায়াবেটিস কন্ট্রোল না করে শুধুমাত্র আমি ইনসুলিন নিলাম, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খেলাম, হবে না কিন্তু এটা। হ্যাঁ, তাকে জানতে হবে যে আমার ব্লাড সুগার কত থাকলে আমি বুঝবো যে আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে। রেগুলার একটা মনিটরিং করতে হবে, সেলফ মনিটরিং। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমরা ডায়াবেটিক্স রোগটি, এই রোগের জটিলতা, সতর্কতা এবং পরামর্শ ম্যাডামের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাতে চাই। আপনার অত্যন্ত ব্যস্ত